কিরে, আজ কিসের গল্প শোনাবি? দাঁড়া, সবে তো এলাম। এক কাপ চা তো খাই আগে। রতনদা, দুটো চা দাও তো। আরে চা হতে হতে তুই শুরু তো কর। আচ্ছা ঠিক আছে, শোন তবে। ঘটনাটা প্রায় আজ থেকে 2-3 বছর আগের। সেদিন আমি একটু কাজের সূত্রে শহরে গিয়েছিলাম, কিন্তু কাজ শেষ করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়। আমি তারপর তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর বাস থেকে নেমে আমি বাইরে আসলাম রিক্সা ধরবার জন্য, কিন্তু সেখানে এসে দেখলাম আশেপাশে কোথাও কোনো রিক্সা নেই। আসবার সময় এখান অবধি তো রিক্সাতেই এসেছিলাম, আর ভেবেছিলাম যাওয়ার সময় হয়তো পাবো, কিন্তু এত রাত্রে যে কোনো রিক্সা পাবো না সেটা আমি তাড়াহুড়োর চক্করে ভুলেই গেছিলাম। তখন রাত যে কটা বাজে সেটা আমি জানতাম না। সেখানে আশেপাশে কোনো লোকও নেই, তাই বাধ্যমতো পায়ে হেঁটেই বাড়ির রাস্তা নিলাম। তবে সেখান থেকে তো তোর বাড়ি প্রায় 10-11 মাইল দূরে। তুই অতটা পথ হেঁটে এসেছিলি? তবে তাছাড়া কি আর কোনো উপায় আছে নাকি? কিন্তু সেই শহর থেকে গ্রামে ফিরতে তো অনেকটা রাস্তা, আবার সেই ভয়ানক হরিশ্চন্দ্রপুর গ্রামের ভিতর দিয়ে আসতে হয়। তার বলতে তারপর আমি বাধ্যবশত সেই জঙ্গলের রাস্তা ধরেই চলতে শুরু করলাম। আস্তে আস্তে যতই জঙ্গলের ভেতরে যাচ্ছি, চারিদিকের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। চলতে চলতে কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করলাম আমার পথেই কে যেন আমার সামনেই হেঁটে যাচ্ছে। আমি তাকে পেছন থেকে ডাকলাম, কে তুমি? আমার এমন কথা শুনে সে পেছনে ফিরল আর বলল, আপনি কে? আরে ভয় পেও না, আমি শিশির। এই তো কিছুটা সামনে এগিয়েই আমার বাড়ি। তবে এত রাত্রে তুমি যাচ্ছ কোথায়? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি প্রবীণ চৌধুরী। আমি চলতে চলতে ভুল করে এই রাস্তায় এসে পড়েছি, তাই ভাবলাম একটু এগিয়ে যাই, যদি কোথাও রাত্রিটা ঠায় হয়। তবে এই রাস্তায় রাত্রে একা চলাফেরা করাটা ঠিক না। তুমি যদি কিছু মনে না করো তবে আজ রাতটা আমার বাড়িতেই থেকে যাও। এই তো আর কিছু দূর পরেই তো আমার বাড়ি। সেখানেই রাতটা কাটিয়ে পরের দিন সকালেই নাই বেরিও। ঠিক আছে, চলুন তবে। হ্যাঁ চলো। এই বলে আমরা দুজনে মিলে হাঁটতে শুরু করলাম। ঠিক কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো আমাদের পাশেই জঙ্গল দিয়ে কে যেন হাঁটছে। আমি পাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। আমরা চলতেই থাকলাম। কিছুক্ষণ পরে আমরা আবার সেই শব্দটা পেলাম, কিন্তু এবার আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা আমাদের পাশে যা দেখলাম তা দেখে আমাদের দুজনেরই অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। দেখলাম কোনো বন্যপ্রাণী হিংস্র চোখে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে আমরা তার চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। কিন্তু এরপরে আমাদের ভয় আরো বাড়ল যখন দেখলাম সেই জঙ্গলের ভেতর থেকে আসা চোখের সংখ্যাগুলো এক এক করে আরো বাড়তে লেগেছে। প্রথমে 2টা, এই করতে করতে 4টা, তারপরে 10টা। তারা সকলেই যেন আমাদের দিকে একেবারে হিংস্র চোখে তাকিয়ে আছে। আমি তখন প্রচন্ড ভয় পেলাম। আমার পাশেই প্রবীণ দাঁড়িয়ে, সেও রীতিমতো ভয়ে কাঁপছে। শিশিরদা, পা চালান, তাড়াতাড়ি পা চালান, নয়তো এরা আমাদের আস্ত রাখবে না। তারপরে আমরা প্রাণের ভয়ে এদিকে ওদিকে কিছুই না দেখে শুধু সামনে চলতে থাকলাম। কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমাদের কিচ্ছু খেয়াল নেই। এই করতে করতে অনেকটা দূর যাওয়ার পরে আমরা দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তারপরে পাশে জঙ্গলের দিকে চেয়ে দেখলাম সেই বন্য প্রাণীগুলো এখনো আমাদের পেছন ছাড়েনি। মনে মনে ভাবলাম আজ মনে হয় আর আমাদের নিস্তার নেই। ঠিক তখনই পাশ থেকে প্রবীণ বলে উঠল, শিশিরদা, ওই দেখেন দূরে একটি বাড়ি, চলুন ওখানে গিয়ে দেখি আজ রাতটা যদি কাটাতে পারি। প্রবীণের কথা মতো আমি সেই দিকে তাকিয়ে দেখলাম যে সত্যি সেখানে একটা অনেক পুরনো দিনের একটা জমিদার বাড়ি রয়েছে। অগত্যা প্রাণে বাঁচতে গেলে আমাদের তখন সেই বাড়ির ভেতরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কি হলো, কি ভাবছেন? চলুন, দাঁড়িয়ে বললেন কেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমরা তখন আর কিছু না ভেবে সোজা সেই পুরনো জমিদার বাড়িতে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকে হঠাৎ লক্ষ্য করলাম যে একজন বৃদ্ধ লোক হাতে হ্যারিকেন নিয়ে আমাদের দিকে আসছে। কে কে ওখানে? কাকা, আমি শিশির, এই পাশের গ্রামেরই আমি ছেলে। আজ সকালে শহরে কাজে গিয়েছিলাম, কিন্তু ফিরতে অনেক রাত হয়ে গেছে। আর রাস্তায় বন্যপ্রাণীর যা উপদ্রব, তাতে বাকি রাস্তা চলতে গেলে প্রাণী হারাতে হবে।
তাই পথে এই বাড়ি দেখে এখানে ঢুকে পড়েছি। বলছি আজ রাতটা এখানে কোনো মতো কাটাতে দেবেন, কাল ভোর হলেই চলে যাব। ঠিক আছে, থাকবে থাকো, কিন্তু আমি কোনো খাবার টাবার দিতে পারবো না, কারণ এই বয়সে আমি রান্না বান্না করতে পারি না। না না, সেসবের কোনো প্রয়োজন নেই, শুধু আজ রাতটা কোনো মতো কাটাতে পারলেই হবে। ঠিক আছে, এসো, ভেতরে এসো। এই বলে সে আমাদেরকে এক ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে দেখলাম সেই ঘরে একটা চৌকি আর বসার দুটো চেয়ার ছাড়া আর কিছুই নেই। এই নাও, আজ রাতটা তোমরা এই ঘরেই কাটাতে পারো। ঠিক আছে কাকা। এই বলে আমি গিয়ে চেয়ারে বসলাম, আর প্রবীণ দাঁড়িয়েছিল। আচ্ছা কাকু, এই বাড়িটা কতদিনের পুরনো? এ বাড়ি তোমার জন্মের আগের বাড়ি। এত বড় বাড়ি, আর বাড়িতে তো কাউকেই দেখছি না, কেউ কি থাকে না নাকি? আমার এমনটা কথা শুনে কাকু কেমন যেন রেগে গেল আর বলল, না, কেউ নেই, সবাই মরে গেছে, এবারে আমার পালা, দেখি কবে উপরালা চাই। এই বলে সে একেবারে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। আমি দেখলাম প্রবীণ একভাবে ঘরের এক দেওয়ালের দিকে চেয়ে আছে। প্রবীণ, আই প্রবীণ। হ্যাঁ হ্যাঁ, বলুন। কি ভাবছো তো? আজ রাতটা মনে হয় এখানেই খালি পেটেই কাটাতে হবে। দেখছো না বুড়োটা কেমন কটকটে ধরনের? অসুবিধা নেই, ও আমার অভ্যেস আছে। ও আচ্ছা, তবে চলো এই বাড়িটা একটু ঘুরে দেখি। শুনেছি এসব পুরনো বাড়িতে নাকি অনেক গল্প লুকিয়ে থাকে। জীবনে কোনোদিন এরকম কোনো বাড়িতে প্রবেশ করতে পারবো কিনা কে জানে। তাছাড়া এখন এই বাড়িতে কেউই নেই। চলো, এটাই সুযোগ, চলো চলো। হ্যাঁ, ঠিক বলেছেন, তবে আমার কোনো ইচ্ছা নেই, আপনি গেলে যান। ঠিক আছে, তবে তুমি না হলে বিশ্রামই করো, আমি দেখি আশেপাশেটা। তারপর আমি ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে সোজা হাঁটতে থাকলাম। দেখলাম চারিদিকে কি অন্ধকার, তাই দেওয়ালে থাকা মশালটি হাতে নিলাম, তাতে একটু হলেও অন্ধকারটা কমলো। দেখলাম আশেপাশের প্রত্যেকটা ঘরেই তালা লাগানো। দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। আর একটু সামনে এগোতেই দেখলাম একটি ঘরের দরজা খোলা। অমনি আমি সেই ঘরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরে যা অন্ধকার, তাতে মশাল হাতে নিয়েও কিছু দেখা যাচ্ছে না। আমি কোনো মতো এক দেওয়ালের কাছে গেলাম, আর মশালটা ঠিক একটু উপরে করতেই দেখলাম একটি ছবি দেওয়ালে ঝুলছে। সেই ছবিতে রয়েছে এক পুরনো দিনের এক লোক, আর ছবিটির ঠিক নিচে লেখা রয়েছে নাম জমিদার প্রতাপ চৌধুরী। বুঝলাম ইনি তবে এই বাড়ির জমিদার ছিলেন। এবং সেই ছবির আশেপাশে আরো অনেকগুলো ছবি ছিল, কিন্তু সেগুলো অনেক দিনের পুরনো হওয়ায় তেমন কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপরে আমি পিছন ফিরে ঘর থেকে যেই না বেরোতে যাব, দেখলাম আমার মাথার উপরে আরেকটি ছবি রয়েছে। কিন্তু সেই ছবিতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমার পায়ের তলার মাটি একেবারে সরে গেছিল, এবং রীতিমতো আমার ভয়ে হাত পা একেবারে শূন্য হয়ে গেছিল। সেই ছবিটিতে অন্য কেউ ছিল না, আসলে সেই ছবিটি ছিল আমি এতক্ষণ ধরে যার সাথে রয়েছিলাম তার, মানে প্রবীণ চৌধুরীর। এবং সেই ছবির নিচে রীতিমতো তার নাম এবং জন্ম মৃত্যুর তারিখও লেখা ছিল। এবং সেই তারিখ দেখে বুঝতে পারলাম যে আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে প্রবীণ গত হয়েছে। আমার মাথায় তখন বাজ পড়ল। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার সাথে কি ঘটছে আর কি কি ঘটতে চলেছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেই না ঘর থেকে বেরোতে গেলাম, তেমনি ধপ করে আমার হাতে থাকা মশালটা নিভে গেল। অমনি কিছু একটা জিনিসে আমি হোঁচট খেয়ে মাটিতে আছড়ে পড়লাম, এবং সেই অন্ধকারের মধ্যে আমি লক্ষ্য করলাম কেউ একজন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এবং তার চোখ দুটো ঠিক সেই বন্যপ্রাণীগুলোর মতো লাল হয়ে জ্বলছে। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে তুমি, আর কি চাও আমার কাছে? কেন চিনতে পারছিস না আমায়? এতক্ষণ তো তোর সাথেই ছিলাম। কে কে প্রবীণ? তুমি? হ্যাঁ, আমি। তুমি তো মারা গেছো। হ্যাঁ, মারা গেছি, তবে আমার আত্মা এখনো শান্তি পায়নি যে। তবে আমায় ধরেছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমিও তোর কোনো ক্ষতি চাই না, তবে আমার তোর সাহায্যের বিশেষ প্রয়োজন। আমি আবার তোমাকে কি সাহায্য করব? তোকে আমায় মুক্তি দিতে হবে। ঠিক আছে, বলো আমায় কি করতে হবে। তার আগে তুমি বলো, তুমি মারা গেলে কিভাবে? আমার পিতা প্রতাপ চৌধুরী এই গ্রামের জমিদার ছিলেন। আমার যখন জন্ম হয় তখনই আমি আমার মাকে হারিয়েছি। বাবা আমায় কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না। আমার এক দুঃসম্পর্কের কাকুও ছিল, তার সাথে আমার বাবার সম্পর্কটা বেশ ভালোই ছিল।
বাবা যা কিছু করতেন তাকে সঙ্গে নিয়েই করতেন। আর সেই কাকুর বাড়ি আমাদের এই গ্রামেই। আমার বয়স যখন 17-18, এমনই একদিন বাবা আর কাকু মিলে বনে যায় শিকার করতে। আমিও তাদের সঙ্গে যেতে চেয়েছিলাম, কারণ আমার ছোট থেকেই বাঘ দেখার খুব ইচ্ছে, কিন্তু বাবা আমায় নিয়ে যায়নি। এ কথা মতো বাবা ও কাকু আমাকে দারোয়ানের কাছে রেখে বনে চলে গেলেন শিকার করতে। তারপর তারা টানা 3 দিন ধরে কেউই ফেরেনি। 3 দিন পর হঠাৎ বিকেলে কাকু একাই বাড়ি ফিরে আসে। আমি তাকে একলা থেকে বাবার কথা জিজ্ঞেস করি, কিন্তু সে বলে যে বাবা কাল রাতে বন্যপ্রাণীর শিকার হয়েছে। কাকু অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারেনি। শুনে আমার মন একেবারে খারাপ হয়ে গেছিল। এই করে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন কাকু আবার আমার বাড়িতে আসেন। কিরে, মন ভালো হয়েছে তোর? গত কিছুদিন ধরে তোর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, চিন্তা করিস না, উপরওয়ালার দয়ায় সব ঠিক হয়ে যাবে। শোন না, চল কোথা থেকেও ঘুরে আসি। কোথায় যাবে? তোর বাঘ দেখার খুব ইচ্ছে, তাই না? চল, আজ তোকে বাঘ দেখাতে নিয়ে যাব। বাঘ দেখাতে নিয়ে যাবে? অবশ্যই যাব, কিন্তু কোথায় যাবে? এই তো এখান থেকে 2 মাইল দূরে গড় জঙ্গল, সেখানেই যাব। তবে কখন বেরোবো আমরা? আজ বিকেলেই বেরোবো, তৈরি থাকিস। বিকেলে যাবে? আর যদি বাড়ি ফিরতে রাত হয়ে যায় তখন? আরে আমি আর তোর বাবা আমাদের একটু মন খারাপ হলে ওখানেই যেতাম মন ভালো করতে। আর সেখানে আমরা রাত কাটাবার জন্য একটা কুড়ে ঘরও বানিয়ে রেখেছি। চল না, দেখবি তোর মন একেবারে হালকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে বিকেলে আমি তৈরি থাকবো। কাকুর কথা মতো ঠিক বিকেলে আমরা গড় জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু সেখানে পৌঁছতে পৌঁছতে চারিদিকে পুরো অন্ধকার নেমে এলো। কিছুক্ষণ পর আমরা সেই কুটিরের সামনে এসে দাঁড়ালাম। এই যে চারিদিকে অন্ধকার হয়ে এলো, এখন কি করব? আরে এখানে ভোরবেলাতেই একমাত্র বাঘ দেখতে পাওয়া যায়, তাই তো বিকেলবেলায় বেরিয়েছি। আজকের রাতটা এখানে কাটিয়ে ঠিক ভোরবেলায় বেরিয়ে পড়বো তোর সেই বাঘ দেখতে, বুঝতে পেরেছিস? চ এখন ভেতরে চ। এই বলে আমরা ভিতরে ঢুকলাম আর মেঝেতে মাদুর পেতে বসলাম। হঠাৎ কাকু বলল, ঠিক আছে, তুই এখন বিশ্রাম কর, আমি একটু আশপাশটা ভালো করে দেখে নিই, যা বন্য জীবজন্তুর উপদ্রব। আচ্ছা ঠিক আছে। এই বলে কাকু বেরিয়ে পড়ল। আমি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করলাম আমার চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ঘরে আশেপাশে কাকুও নেই। আমি ভয়ে চিৎকার দিলাম, কাকু কোথায় গেলে? বাঁচাও আমায়, বাঁচাও! আর হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কাকু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বেঁচে যাবি কোথায়? তোকে মারার জন্যই তো আগুন লাগিয়েছি রে পাগল। তোর বাবার জন্য তোর মনটা খুব খারাপ করছিল না? যা এবার উপরে গিয়ে বাপ বেটা মিলে বাঘ দেখে বেড়াবি। আর যাওয়ার আগে একটা কথা শুনে যা, তোর বাবাকে আমি আমার নিজের হাতেই মেরেছি, আর আজ থেকে এই সব সম্পত্তির মালিক আমি জমিদার। আর সেই দিন সেই জানোয়ারটার লাগানো আগুনে আমি ছটপট করতে করতে মারা যাই। আর সেই জানোয়ারটা যতদিন না মরছে আমার আত্মার শান্তি পাবে না। এইসব কথা শুনে রীতিমতো আমার চোখে জল চলে এলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার ওই শয়তান কাকুটার নাম কি? তার নাম হলো স্বপন চৌধুরী। তবে তোমার ওই স্বপন কাকা পরে কি এই সব সম্পত্তির অধিকার করতে পেরেছিল? তা যদি পারতো তবে কি সে এতদিন বেঁচে থাকতো? সেই সব জায়গার কাগজপত্র বাবা মারা যাওয়ার পর আমি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। সে স্বপন হাজার চেষ্টা করেও জমির দলিলপত্রের নাগাল পাইনি। তবে এতদিন তুমি তার কোনো ক্ষতি করনি কেন? আর আমাকেই বা শেষমেশে তুমি বলছো কেন? চাইলে তো আমি তাকে অনেকদিন আগেই মেরে ফেলতাম, কিন্তু তাকে আমি সেই রকমের সহজ মরণ দিতে চাই না। তাই আমার মনের বাসনা পূর্ণ করার জন্য তোকেই সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে আমায় কি করতে হবে? বেশি কিছু না, স্বপন এখান থেকে একটু দূরেই থাকে, আর যে করেই হোক তোকে কাল রাতে তাকে পাশের বাগান বাড়িতে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বশেষ চেষ্টা করব। এই বলে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে পড়ল। আর তার পরের দিন ছদ্মবেশে আমি স্বপনের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। স্বপন বাবু, স্বপন বাবু, বাড়িতে আছেন?
একটু বাইরে আসেন তো। দেখলাম এক মাঝবয়সী লোক ঘর থেকে বাইরে এলো। কে কে তুমি? আগে আমি শহর থেকে এসেছি। আমি একজন উকিল। আমি আমার অফিসের পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে এই গ্রামের জমিদার বাবুর কিছু কাগজপত্র পাই। তারপরে খোঁজ নিয়ে জানতে পারি তারা এখন কেউই বেঁচে নেই। তারপরে আরো খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই গ্রামের স্বপন চৌধুরী নামে কেউ একজন সেই বংশের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। তো তাই আমি খোঁজ করতে করতে আপনার বাড়িতে এসেছি। আপনি একটু স্বপন চৌধুরীকে ডেকে দেবেন? আমি সেই স্বপন চৌধুরী। কোথায় কোথায় কাগজ কোথায়? আরে থামুন থামুন, আমি আপনাকে সেই সব কাগজের হদিশ দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আপনি তো এখন সেই সব সম্পত্তির মালিক হবেন, তবে আমাকে সেই সব সম্পত্তির 1 ভাগ দিতে হবে। যদি রাজি থাকেন তবে আজ রাত ঠিক 12টার দিকে আপনি জমিদার বাবুর বাগান বাড়িতে চলে আসবেন। আমি সেখানে সমস্ত কাগজপত্র নিয়ে আপনার জন্য অপেক্ষা করব। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর তারপরে সেদিন রাত্রে ঠিক 12টার সময় আমি সেই বাগান বাড়িতে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর যা চাল আমি চেলে এসেছিলাম তাতে সে এখানে আসতে বাধ্য। আর তারপরে যা হলো সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এতদিন ধরে আমি সেই সম্পত্তি ভোগ করবার জন্যে যক্ষের মতো ঘুরে বেড়াচ্ছি, আর তুই কোথাকার বেটা যে উড়ে এসে জুড়ে বসলি। আমি এই সম্পত্তির জন্য না জমিদার আর তার ছেলে দুজনকেই উপরে পাঠিয়ে দিয়েছি। দেখ, এখনো সময় আছে। যদি প্রাণে বাঁচতে চাস তবে সেই কাগজপত্র আমায় দে দে। তুমি লোভের বশে এসে নিজের যে কতটা ক্ষতি করেছো সেটা তুমি মোটেও ধারণা করতে পারোনি। তবে আজ বুঝতে পারবে এর ফল কি হয়। দেখ, তোকে ভালো করেই বলছি, ওই কাগজপত্র আমাকে এক্ষুনি দিয়ে দে। দিব না, দেখি তুমি কি করতে পারো। তবে রে, দেখ তাহলে। এই বলে যেই না সেই এগোতে যাবে, হঠাৎ চারিদিকে প্রকাণ্ড এক ঝড় শুরু হলো এবং সঙ্গে সঙ্গেই বাতাসে এক বিকট হাসির আওয়াজ ভেসে আসলো। কে রে তুই? দেখলাম প্রবীণ সশরীরে তার সামনে আসলো আর বলল, দেখ তো, চিনতে পারছিস কিনা? স্বপন তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। ছোটবাবু তুই? হ্যাঁ আমি। এত লোক তোর? টাকা পয়সা লাগতো একবার বলে দেখতি। বাবা মারা যাওয়ার পর তুই আমার সব ছিলি, কিন্তু তুই সেই সম্পত্তির লোভে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারলি। সেই আগুনের জ্বালায় আজও আমি জ্বলি। অনেকদিন ধরেই তোকে ধরার চেষ্টা করছি, আজ পেয়েছি। আজ তোর আর নিস্তার নেই। এসব কথা শুনে স্বপন হাত জোর করে মাটিতে বসলো। ক্ষমা করো আমায়, আমি বড় ভুল করেছি, আমায় ক্ষমা করো। তোকে ক্ষমা করলে যে আমার আত্মার শান্তি হবে না। আমি যেমন ভাবে জ্বলেছি তোকেও ঠিক তেমন ভাবেই জ্বলতে হবে। এই বলে এক অগ্নিপিণ্ড সোজা স্বপনের গায়ে এসে পড়ে এবং স্বপনের সারা শরীর আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। আর কিছুক্ষণ পর সেইখানেই স্বপনের মৃত্যু হয়। আমাকে সাহায্য করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সেই ছবিটির পিছনেই এক সিন্ধুকে রাখা আছে জমিদার বাড়ির সব দলিলপত্র। আজ থেকে তুমিই সবকিছুর মালিক। এই বলে সে আমার সামনে থেকে শূন্যে বিলীন হয়ে গেল। আচ্ছা, পরে কি তুই সেসব কাগজপত্র খুঁজে পেয়েছিলি? হ্যাঁ, পেয়েছিলাম। তবে তার মধ্যে সেই বাড়ির আর কিছু জমির কাগজপত্র দারোয়ানের হাতে তুলে দিয়েছিলাম। আর বাকি যেসব সম্পত্তির কাগজপত্র ছিল তা সব সেই গ্রামের গরিব দুঃখীদের দান করে দিয়ে এসেছি। কেন, তুই কিছু নিসনি কেন? আরে, আমি যদি সেই সম্পত্তি নিতাম তবে আমার আর সেই স্বপনের মধ্যে কি পার্থক্য থাকতো? ঠিক আছে, চ, রাত্রি অনেক হলো, বাড়ি চ।